দেওয়াল ঘড়িতে রাত 10টার মতো হয়তোবা বাজছে, বা এর থেকে বেশিও সময় হবে তা ঠিক জানা নেই। জায়ান নিজ রুমে প্রতিদিনকার মতো আজও বেলকনিতে বসে অফিসের টুকটাক কাজগুলো করছে। বাসায় আপাতত তেমন কেউ নেই, তার হয়তো নিঃশব্দটা বেশি গ্রাস করছে। অহনা আজ 2 দিন হলো নিজ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার দিকে বড় বাবা বড় মা এনি ও রওনা দিয়েছে মিরপুর 6 নম্বর নিজ বাসার উদ্দেশ্যে। এত সময় তারা বোধহয় ঠিকঠাকভাবে পৌঁছেও গিয়েছে। সময় তো আর কম হলো না। জায়ান তার 2 হাতের 10 আঙ্গুল দ্বারা কিবোর্ডে চেপে চেপে খুব মনোযোগভাবে ল্যাপটপে স্ক্রিনে তাকিয়ে কি জানি টাইপিং করছে। কয়েক সেকেন্ডের জন্য হাত থেমে কয়েকবার কুঞ্চিতে কপাল ও চোখ ঘুরিয়ে ঘরের দিকে হালকা ঘাড় কাত করে তাকালো, কিন্তু ক্লান্তির চোখ যারা কাঙ্ক্ষিত আর রুমে কাউকে দেখতে পেল না। ভেতর থেকে লুকানো ভারী নিঃশ্বাস ছেড়ে আবারও তার কাজে পুনরায় মন দিল। এর মধ্যে রুমে হেলে দুলে প্রবেশ করলো মুন্না। বারান্দায় এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইজান, রাত বহুত হয়েছে, আনারে খাইতে দাদি আর খালু যান দাহে। তাড়াতাড়ি আহেন তো। তাদের গিয়ে বল আমি এখন খাবো না, পরে সময় করে ঠিক খেয়ে নেব। এখন আমার কাজ আছে অনেক, তুই যা। অফিসের কাজ শেষ হলে আবার ভার্সিটির প্রেজেন্টেশনও নিয়ে বসতে হবে। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে ক্লান্তি স্বরে জবাব দিল, এটা আর কিছুতেই হইব না। ভাবি কইছে আন্নারে লইয়াই একেবারে নিচেন আইতে, তাই জলদি কইরা চলেন তো আমার লগে। তাই তা তোর ভাবি আর কি বলছে তোকে, আমিও শুনি। জায়ান ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে বাম ভ্রুটা উঁচু করে হালকা নাচালো মুন্নার দিকে তাকিয়ে। কইছে মন চাইলে আহেন, আর না চাইলে নাইকা, কিন্তু ওহার নিচে না গেলে ফরে আর কিছুই খাওন কপালে ভালো করে জুটব না। আরে বাবা, ব্ল্যাক পেপার এই বলেছে আমাকে? তাহলে তো একবার নিচে যেতেই হয় আমাকে। আমিও দেখি কি করে আর জুটবে না। তুই যা, আমি ফাইলগুলো গুছিয়ে মিনিট 5-এর মধ্যে নিচে আসছি। আচ্ছা মুই গেলাম তাইলে। দাদি আর বাবা ডাইনিংয়ে আগে এসে বসেছে। জায়ান এসে ঠিক তার গোলমরিচ বউয়ের পাশে চেয়ারটা টেনে বসল। মুখে তার কৃত্রিম দুষ্টমি রেখা, যা তার চোখে মুখে প্রকাশ পাচ্ছে। নাবিলা জায়ানকে দেখেও না দেখার ভান করে নিজ হাতে সবাইকে এক এক করে উঠে খাবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। দাদি তো আজ মহা খুশি। পুরো পরিবার আজ রাতে অনেক দিন পর এইভাবে টেবিলে খেতে বসলো। সকালে একসাথে নাস্তা করা হলেও রাত্রের খাবারটা আর একসাথে করা হয়ে ওঠে না তাদের। জায়ান আপাতত গিলছে কম, গালে হাত দিয়ে তার পাক্কা গিন্নি বউকে ড্যাপ করে তাকিয়ে দেখছে। এতে নাবিলার বেশ অস্বস্তিকর বোধ হচ্ছে। একে তো তার পাশে এসে গায়ের সাথে গা ঘেঁষে একদম বসেছে, দাদি বাবা এর জন্য কিছুই বলতেও পারছে না। আবার এইভাবে কেউ মুখে দেখে তাকিয়ে থাকলে কি আর ঠিক করে আধো খাওয়া যায়? যাক, কইতে তো পারমু বটে। নয়ন ভাই হুট করে পালাইয়া আমার একটা হেল্প তো করলো ইহা জীবনে, আর সেটা হলো আমার ব্ল্যাক পেপারকে এই মিসেস নিহান্ত রহমান জায়ান করতে। ভাইবিহীন আমি আদৌ মিসেস জহুকে নিজের করতে সক্ষম হতাম কি না তা আমিই জানি না। সত্যি বলতে আমার দ্বারা কোনো দিন সম্ভবও হতো না। তবে যাই হোক, একের ভেতর এমন ওভারঅল ফ্লেভারকে বউ হিসেবে পেয়ে আমি ধন্য। একে কাজ থেকে জ্বালাতে আর খোঁচাইতে আমার সেই লেভেলের প্রচুর ভাল লাগে। আহ কি শান্তি! বউকে সারাদিন উঠতে বসতে জ্বালাতে যে এত সুখ খুঁজে পামু আমি তো আগে তা জানতামই না। জায়ান টেবিলের নিচ দিয়ে নাবিলার পেটে হালকা করে কনুই দিয়ে এক খোঁচা দিল। আচমকে এমন আচরণে নাবিলা হকচকিয়ে ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। মুখের সামনে ভাতের লোকমা এনেও হাত থেমে গেল। চোখ ফ্যাল করে বড় বড় করে তাকিয়ে আছে সামনের দিকে। জায়ান নাবিলার অবস্থা দেখে অনেক কষ্টে মুখের হাসি আটকে স্বাভাবিক সুরে বলে উঠল, কি হলো, বসে আছো যে? খাচ্ছ না কেন? খাবার কি ভালো হয়নি? জায়ানের কথায় বাবাই দাদিমা নিজেদের খাওয়া রেখে আমার দিকে তাকাতেই আমি তাদের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বিপরীতে বললাম, কই, আমি বসে আছি, খাচ্ছি তো। এই মা, তোর প্লেট তো দেখি খালি, কিছুই তো নাই, তাহলে খাচ্ছিস কি করে? জায়ান মাংসের বাটি থেকে নাবিলার প্লেটে মাংস দিত আর সাথে বোল থেকে 2 চামচ ভাত হতে। এই মেয়ের প্লেট তো দেখি কিছুই নেই। দাদি বলল, না আর কিছু লাগবে না, একদম দিবেন না। দাদি, আমার খাওয়া হয়ে গেছে, তাই কিছুই নেই, আমি এখন উঠব। চুপ করে বস, বড়রা কিছু বললে শুনতে হয়, তখন মুখের উপর কথা বলতে হয় না। লাগবে কি না লাগবে তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি? আর তোকে দিতে বলছি, তুই দিয়ে বসে আছিস যে? দাদি আবারও বলল জায়ানের উদ্দেশ্যে। হ্যাঁ দিচ্ছি,
আমি জায়ান খাবার দেওয়ার নামে এবার নাবিলার হাতের কবজি জোড়াতে আর বাহুতে হাতে হাত বারবার স্পর্শ করছে আর মুখ টিপে হাসছে। মেয়েটাকে থমথম হতে দেখে বেশ লাগছে তার কাছে। নাবিলা ব্যাপারটা বুঝতে পেরেও তাতে দাঁত চেপে মুখ বুজে সবটা সহ্য করে নির্বাকভাবে খাচ্ছে আর দাদি বাবার সাথে টুকটাক কথা বলতেছে। জান যখন দেখলো এতে তার ব্ল্যাক পেপার ফ্লেভারে বহু বিন্দু মাত্র আর নড়চড় হলো না, তখন সে রাগে খেপে নাবিলার দিকে তাকিয়ে চুপচাপ খেতে লাগলো। জায়ানের আগে নাবিলার খাওয়া পর্ব শেষ হলো। সে এবার উঠতে গিয়ে ইচ্ছাকৃতভাবে জায়ানের পায়ে সজোরে এক পাড়া দিয়ে বসলো। এতে জায়ান আঁতকে আহ করে উঠল। কি হয়েছে? জায়ান এভাবে চেঁচিয়ে উঠল যে। বাবাই বলল, কি রে, তুই ঠিক আছিস? হঠাৎ কি হলো আবার তোর? ভাত চিবাইতে গিয়া গালে কামড় বসাইয়া দিছস? দাদি বললেন। জায়ান দাঁতের দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে নাবিলার দিকে তাকিয়ে বলে উঠল, তেমন কিছু না দাদি, পায়ে স্টুপিড একটা তেলাপোকা উড়ে এসে কামড় দিয়েছে। দাদি সন্ধিয়ান সরে বললেন, সেই কিরে, তেলাপোকা কামড় দিল তোকে? তা জানলি কি করে? দেখেছিস? সে তো জানলেন কি করে জায়ান ভাই? তেলাপোকার জায়গাতে অন্য কিছু আপনাকে কামড় দিতে পারে, তাই না দাদি? আমি বললাম, তা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। চোখ দিয়ে শাসিয়ে বলে উঠল আর ইঙ্গিত দিয়ে বোঝাচ্ছে, একবার শুধু তোমাকে হাতের কাছে পাই, তারপর বোঝাবো পাঙ্গা নেওয়ার মজা। নাবিলা জায়ানকে ভ্যাং করে দাদির সাথে তার রুমে চলে গেল আর মুখের ইশারা বিপরীতে জায়ানকে বলল, কচু বোঝাবেন ইতর ছেলে। বিকেলের প্রহর পেরিয়ে সন্ধ্যার দিকে পা ফেলছে। আকাশের হলদে ভাব কাটতে ধীরে ধীরে চারদিকে আধার ঘনিয়ে আসছে। আমি রেডি হচ্ছি আর বারবার চোখ ফিরিয়ে ঘড়ির দিকে তাকাচ্ছি। আজ প্রায় 3 দিন পর নিজের বাসায় যাব। ভাবতেই এই মুহূর্তে নিজেকে সব থেকে বেশি আনন্দময় লাগছে। এটা কি মনে হয় বলে ফিলিংস, বাবা বাড়ি টু শ্বশুর বাড়ি। আজকে রাতটা নিজের বাসায় আম্মু আব্বুর সাথে কাটাবো। ভাইয়ার ভালোবাসায় ভাগ বসাবো। আমি নেই বলে সব একদম নিজের রাজত্ব করে ফেলেছে মহারাজা। তাই তো এই 2 দিনের মধ্যে তারা একজনে কেউ আমার সাথে দেখা করতেও এ বাসায় আসেনি। খুব অভিমান হয়েছে তাদের উপর, খুব খুব খুব। আমাকে কি একটুও তাদের দেখতে মন চায়নি? এভাবে হুট করে বিয়ে দিয়ে একদমই পর করে দিল আমাকে। আজকে ডিনারে আব্বু জায়ানের পুরো ফ্যামিলিকে ইনভিটেশন করেছেন আমাদের বাসায়। সময় আসলে প্রবাহমান, কিভাবে যে চলে যায় তা বোঝাই যায় না। যাদের ছাড়া আমি একদিনও কোথাও গিয়ে ঠিক করে থাকতে পারতাম না, আজ তাদের ছাড়াই আমি 3 দিন পার করেছি অজানা বাসায়, অচেনা মানুষের মাঝে। ভাবতেই অবাক লাগছে। এইটা বোধহয় বলে প্রতিটা মেয়ের জীবনের 2য় অধ্যায়, বিনের সুতার সূত্রাবলী। ভাবি, তুমি রেডি তো? এনে তড়িঘড়ি করে রুমে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ রেডি গো ননদিনী, এই দুলটা পড়লেই শেষ। দূর আর ভাল লাগছে না। কানের হাত বুলিয়ে হতাশ সুরে বলে উঠল, কি ভালো লাগে না শুনি? দেখি এদিকে ফিরো। আর বলিও না, বড় কানের দুল পড়তে না পড়তে এখন কানে কোনো বড় দুল পড়লেই ব্যথা করে। কেমনটা লাগে বলো? এনে হেসে দিল নাবিলার কথায়। নাবিলাও এনে থেকে তাকিয়ে হেসে দিল। শোনো মেয়ে, তোমার আর কষ্ট করে অযথা এইসব বড় দুল পরা লাগবে না। তুমি এমনি অনেক ভারী সুন্দর, একদম চমচমের মতো ফোলা ফোলা সুইট। আমার গুলুমুলু মিষ্টি ভাবি গাল টেনে বলল, চমচম? আমি চমচমের মতো ফোলা ফোলা? এটাই বাকি ছিল আমার শোনার। কেন কেন? ভাইয়া আমাকে বলে টুসটুসি, বেষ্টু বলে ধানি লঙ্কা, আবির ভাই বলে আলু, কারণ আমি নাকি সব সম্পর্কের সাথে ভালো করেই মিশে যাই। আর তোমার ভাই মানে আমার কুমড়ো পটাশ কথাই ধমকে সুরে বলে ইডিয়েট, স্টুপিড, ননসেন্স। আর তুমি এখন বললা চমচম। নিজের নামের এত প্রতিক্রিয়া শুনে আমি আসলেই হতাশে সাগরে ডুবছি। তা ননদিনী, কখন আসলে? এই তোমাদের আসার সময় হলো? এই তো একটু আগেই। তা জায়ান ভাই কই, দেখছি না যে? জানি না গো। জানি না মানে? কোথায় গেছে কিছু বলে যায়নি? আসলে কাল দাদির সাথে গল্প করতে করতে দাদির রুমেই ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে দেখি জায়ান বাসায় নেই। ও, তা ফোন করেছিলে? ভাইয়া কখন ফিরবে বাসায়, কিছু বলেছে তোমায়? নাবিলা এমন প্রশ্নে বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। ইতস্তত করতে লাগলো। এনিকে এখন কি বলবে? তার কাছে তো জায়ানের ফোন নাম্বারও নেই। তাহলে ফোন করবেই বা কী করে? আমি আমতা করে যখন কিছু বলতে যাব তখন অহনাভাবে রুমে এসে তৈরিতে করে বলে উঠল, এই এনি, তোকে উপরে কি করতে আমি পাঠিয়েছি রে? নিশ্চয়ই গল্পের ঝুড়ি নিয়ে বসতে পাঠায়নি। আরে গল্প কী করলাম আপি?
আমি তো মিষ্টি ভাবিকে নিয়ে এখনই নিচে আসছিলাম, তার আগেই তো তুমি এসে পড়লা। হয়েছে, এখন আর মিথ্যে এক্সপ্লেনেশন দেওয়া লাগবে না আমাকে। তোরা জলদি করে নিচে আয়। আবরার, আবির, জায়ান সেই কখন থেকে নিচে বসে আছে। ভাবির মুখ থেকে ওনার নাম শুনে আমি তাড়াতাড়ি করে বলে উঠলাম, উনি এসেছেন ভাবি? কখন এসেছেন? ও হো, উনি? এই উনি আবার কে গো? আমরাও উনি শুনি। ইস, এই উনিটার কি আদৌ কোনো নামটাম আছে? এনি সুর টেনে বলল। আমি বিপরীতে চোখ পাকিয়ে এনি দিকে তাকাতেই অমনি ভাবিও যোগ হলো। এবার তাদের কথায় আমাকে অযথা লজ্জা দিতে লাগলো। তাদের কথা আমি লাল নীল হয়ে দাঁড়িয়ে রইলাম। কথায় আছে না, ভাবি আর ননদের খোপর থেকে সাবধানে চলতে হয়। একবার এদের দুষ্ট বাড়া খোপড়ে পড়লেই আর রেহাই নেই। আমারও এখন হয়েছে তাই। নিচে এসে আগে বাবাই দাদি বড় মার সাথে টুকটাক কথা বলে নিলাম। তার নিচে বসার রুমেই 3 জন বসেছিলেন। বিকেলের দিকে বাবাই প্রেশার অনেক হাই হয়েছে, ঠিক করে দাঁড়াতেও পারছেন না, তাই উনি আমাদের সাথে আজ যেতে পারবেন না। আব্বুকে বুঝিয়ে বলতে বললেন আমাকে, তার সমস্যার কথা যাতে আব্বু রাগ না করে। আর দাদি অসুস্থ থাকায় তেমন একটা কোথাও যেতে পারেন না, সব সময় বাসায় থাকেন। বড় মাও আপাতত আমাদের সাথে যাবেন না, আজ রাত দাদির সাথে এই বাসায় থাকবেন। বাবাই আর দাদি দুজনেই অসুস্থ বলে। বাসা থেকে বের হওয়ার আগে বাবাই বেশ ইতস্তত করতে করতে আবার বলে উঠলেন, কাল বিকালের মধ্যে বাসায় ফিরতে হবে আমাদের। কাল সন্ধ্যার দিকে ঢাকা টু কুমিল্লায় আমাদের এই 6 জনকে আবারও রওনা দিতে হবে জায়ানের নানুজানের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। নানুজান অসুস্থ, উনি দূরের পথ জার্নি তেমন একটা করতে পারে না, তাই আমাদেরই তার কাছে যেতে হবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে এবার বাসা থেকে আমরা 3 জন বের হলাম। এনি সাথে কথা বলতে বলতে মেন গেটের বাইরে এসে দাঁড়ালাম। আবরার, আবির ভাইয়া আমাদের থেকে ঠিক রাস্তার অপর পাশে দাঁড়িয়ে আছে। জায়ান নেই। অহনা ভাবি থেকে শুনলাম জায়ান গ্যারেজ থেকে গাড়ি বের করছেন। জায়ান যে গাড়ি বের করতে গেছেন এখনও আসেনি। আমি বিরক্তি নিয়ে রাস্তার অপর পাশে আবির ভাইয়ার কাছে যেতে এমন সময় খুব দ্রুত গতিতে পাশ দিক দিয়ে এক গাড়ি যায়। আমি নিচে পড়ে যাই। আগে সরে যাওয়ার খুব একটা লাগেনি, কিন্তু হাতে কনিতে প্রচণ্ড লেগেছে, রক্তও বের হচ্ছে। এনি আমার সামনে এসে ক্ষোভের সুরে দাঁতে দাঁত চেপে বলল, কি আজীব মনুষ্যত্ববোধ কি এদের মধ্যে বিন্দুমাত্র নেই? এত বড় অন্যায় করে গাড়ি থামালো না, সরি বলে প্রয়োজনবোধটুকুও করলেন না। এদের শিক্ষা দীক্ষা বলতে কিছু নেই। এরা হলো মানুষরূপী আস্থা একটা জানোয়ার রাজাকারের দল। আবির রাগিত হয়ে কিছু দূর দৌড়ে গাড়ির পিছে ফ্লপ করে গিয়ে যখন দেখলো সে আর ধরতেই পারবি না, তখন রাস্তা থেকে ক্ষোভে গাড়ির মিরুরে ইট ছুঁড়ে চিল্লিয়ে বলল, বুকে পাঠা থাকলে শুধু একবার তুই গাড়ি থামাইয়া দেখতি, তোকে আজ কি করতাম আমি। রাস্তা কি তোকে বাবার সম্পদ পাইছ যে উড়াধুরা চালাবি? আমাকে মানুষ বলে গণ্য হয় না তোকে কাছে? গাড়ি রাস্তায় চালাস না, আকাশে উড়াস। কি মনে করস তোরা নিজেদের? কোথাকার কোন প্রেসিডেন্ট শালা? আমি ভীতু হয়ে এনি আর ভাইয়ার কথা শুনছি। এমন সময় ঝড়ের গতিতে জায়ান আমার কাছে ছুটে আসে। আমার হাত পা নেড়ে চেড়ে অস্থির হয়ে চেক করছে। হাতে সামান্য একটু কেটেছে, এই দেখে সে খুব রেগে যায়। সাথে আবির ভাইয়া আর রহনা ভাবিও আমার উপর রেগে বকাঝকা করতে থাকে। আমার কেয়ারনেস নেই, আমি কেন দেখে রোড পারাপার হতে গেলাম না। তাদের এত রাগারাগির চোটে আমি বলতেই পারছি না, আমার হাত খুব করে জ্বলছে। জায়ান আমাকে অবাক করে দিয়ে আচমকা সবার সামনে হুট করে কোলে তুলে নিয়ে নেয়। আমি হতভম্ব হয়ে তখন তাকে কিছু বলতে যাব, তখন অমনি তার রাগিত গরম চোখ দিয়ে আমার দিকে তাকায়। তার চাহানিতে আমি নিমিষেই দমে যাই। বিপরীতে কিছু বলার আর সাহস নেই আমার। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমার তো হাতে লেগেছে, পায় না, তাহলে এইভাবে কোলে নেওয়ার মানে কি? ভাইয়া ভাবি এনি কী ভাববে এখন? গাড়িতে বসিয়ে দিয়ে আমার সামনে হাঁটু গেড়ে এসে বসে আমার হাতে ধীরে ধীরে আস্তে ফু দিয়ে মেডিসিন লাগিয়ে দেয় যায়। তার মুখমণ্ডলী দেখে মনে হচ্ছে ব্যথা আমার না, তার হাতে খুব লেগেছে। খুব রেগে আছে জায়ান। ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করেছে। মনে হচ্ছে গাড়ি চালককে পেলে এক্ষুনি খুন করবে, জাস্ট খুন করে ফেলবে। হাব ভাব এমনই তার। আবরার ভাইয়াকে বারবার চিল্লিয়ে গাড়ির নাম্বার জিজ্ঞেস করেছে। আবরার ভাইয়া অপরাধ সুরে বলেছে সে খেয়াল করেনি। অহনাভাবে জায়ানের কাঁধে হাত রেখে শান্ত সুরে বললেন, কি দরকার শুধু শুধু ঝামেলার পাকার? জায়ান এই মুহূর্তে মাথা গরম না করে ঠান্ডা করে বস বলছি।
আমাদের চোখের সামনে নাবিলা সুস্থ সবল বসে আছে, এটাই আমাদের কাছে যথেষ্ট না? এছাড়া তোর আর কী চাই বল? অযথা ঝামেলা সৃষ্টি করার কোনো মানে নেই। জায়ান বিপরীতে কিছু না বলে গাল ফুটে গাড়িতে ওঠে। গাড়ি স্টার্ট দেয়। জায়ান গাড়ি ড্রাইভ করছে, এখনও রাগে রুচির ন্যায় ফুলছে। এই গাড়িতে আপাতত শুধু আমি আর জায়ান, আর পিছনের সিটে এনি। পরে গাড়িতে অহনা ভাবি, আবরার, আবির। আমি জানালার দিকে তাকিয়ে বেশ কিছু সময় অতিক্রম করার পর এক বুক সাহস নিয়ে জায়ানের উদ্দেশ্যে বললাম, আমার সাথে এত রাগ করছেন কেন? আমি এমন কী করেছি? আমার কী দোষ বলুন? আমি তোমার উপর রাগ করিনি, আমার জাস্ট নিজের উপর রাগ হচ্ছে, খুব করে হচ্ছে। কেন? আমার তোমার সাথে থাকা উচিত ছিল। আজ আমার সামান্য কেয়ারলেসের কারণে এমনটা তোমার সাথে হয়েছে। এর থেকে যদি বড় কোনো কিছু হয়ে যেত, তখন আমি কেন আগে থেকে গাড়ি বের করে রাখলাম না? তাহলে তোমার সাথে এমনটা হতোই না। গাড়ির স্টিয়ারিংয়ে বাড়ি দিয়ে বলল জায়ান। জায়ান, শান্ত হন প্লিজ। আপনি শুধু শুধু কেন নিজেকে দোষারোপ করছেন? এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট ছিল। না, এতে আপনার দোষ ছিল আর না আমার। জায়ান কোনো কথার জবাব দিল না। আমি কিছুক্ষণ পর জায়ানের দিকে তাকিয়ে নরম সুরে বলি, আমি একটা কথা জিজ্ঞেস করি জায়ান? জায়ান ড্রাইভ করতে করতে মুখ ভার করে উত্তর দেয়, করো। আচ্ছা, আপনি তো আমার ঠিক করে সহ্যই করতে পারেন না। তাহলে এত কিসের চিন্তা আপনার? পছন্দও তো করেন না। যাকে দুই চোখে চুল পরিমাণ সহ্যই করতে পারতেন না, পছন্দ আর কি করে করবেন? আর ভালোবাসা তো আমাদের মাঝে কোনোদিন প্রশ্নই ওঠে না। যদি আজ আমার এই বাই এনি চান্স কিছু হয়ে যেত, তাহলে কি আপনি আমাকে খুব করে মিস করতেন? সামান্য হলেও কি কষ্ট পেতেন আমার জন্য? জায়ান সাথে সাথে ব্রেক কষে। খুব জোরে ঝাঁকুনি লেগে গাড়ি থেমে যায়। জায়ান স্টিয়ারিংয়ে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, চোখে হারানো তীব্র ভয়। আমার দিকে ছলছল চোখে তাকিয়ে ভাঙ্গা জড়ানো গলায় বলল, আর কখনো এসব কিছু মুখে আনবে না তুমি, বলে দিলাম। আনলে আমি জাস্ট তোমাকে শেষ করে দেব। এই টপিকে দ্বিতীয়বার কোনো কথা উঠবে না, ব্যাস। এমনটা ভাবতেই আমার আর মিস করার জন্য মানুষের বেঁচে থাকতে হয়। তাকে সবসময় তার পাশে থাকতে হয়, তার উপস্থিতি তাকে অনুভব করাতে হয়। তার জন্য কোথাও দৃষ্টি দূরে যেতে হয় না। দৃষ্টির শূন্যতা থেকে মনের শূন্যতাই তার কাছে অনেক। জায়ান কথাগুলো খুব সাধারণ মনে হলেও এই কথাগুলোর গভীরত্ব আমার কাছে আজ অনেক। এর ব্যাখ্যাটা সীমাহীন। জায়ানের চোখে মুখে আমার জন্য আজ স্পষ্ট হারানোর তীব্র ভয় দেখা যাচ্ছে। এই ছলছল চোখগুলো চিৎকার করে যেন আজ আমাকে কিছু বলতে চাইছে। রাত প্রায় অনেক। রাতের খাবার খেয়ে সবাই ছাদে পাটি বিছিয়ে একসাথে বসে আছে। সারা শহর অন্ধকার না হলেও আশেপাশে আবছা অন্ধকার হয়ে আছে। আজ আকাশ পরিষ্কার, চাঁদের বা তারার দেখা নেই। ইলেকট্রিসিটি চলে গেছে প্রায় ঘণ্টাখানিক হয়েছে। আশেপাশে প্রায় অনেক বিল্ডিং কারেন্ট আছে, শুধু তাদের বাসায় নেই। নাবিলাদের বাসায় জেনারেটরের লাইনও নেই। নিবে নিবে করে আর কখনো নেওয়া হয়ে ওঠেনি। তাই গরম থেকে বাঁচার জন্য ছাদে আসা। নাফিস ফোন করে জেনেছে তাদের বিল্ডিং আর আশেপাশে কয়েকটা বিল্ডিংয়ে শুধুমাত্র ওরা ফিউজ চলে গিয়েছে। কাজ চলছে কয়েক ঘন্টার ব্যবধানে, কারেন্ট হয়তো চলেও আসবে। জ্যোৎস্না রাত না হলেও ল্যাম্পপোস্টের আবছা আলোতে দেখা যাচ্ছে সব কিছু। শীতল ঠান্ডা হাওয়া বইছে, গরম ভাবটা নেই। ছাদের টপ থেকে ভেসে আসছে বেলি ফুলের সুবাস। ছাদে বসে থাকতে অতও খারাপ লাগছে না, ভালোই লাগছে সময়টা। সবাই চুপচাপ, কেউ বসে বসে ফোন ঘেঁটে স্ক্রল করছে, আবার কেউ নিজেদের মাঝে টুকটাক কথা বলছে আর এই মোহনীয় রোমাঞ্চকর সময়টা অনুভব করছে। নাবিলা তাদের থেকে কিছুটা দূরে রেলিংয়ে দুই হাত রেখে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ। তার সাথে তার কাজে নিফাত জাফরিন তাকে নানা কথা বলে চলছে। বয়সে তারা সমবয়সী না হলেও মনের দিক দিয়ে অনেকটাই মিল। তিনজন কোথাও একসাথে থাকলে দুনিয়াদারির আর কোনো খবর রাখার প্রয়োজন বোধ করে না তারা। কিন্তু আপাতত তাদের কথায় নাবিলার কোনো ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টির সামনে চারতলা অন্ধকার বিল্ডিংয়ের দিকে। 3 দিনের ব্যবধানে তার জীবনের মোড় অনেকটাই পাল্টে গেছে। সুন্দর গুছানো পরিপাটি জীবন এখন বড্ড অগোছালো হয়ে আছে। তার সাথে এত কিছু হয়ে গেছে, কিন্তু তার সব থেকে কাঙ্ক্ষিত একমাত্র বেষ্টিকে এইসব আর খুলে বলা হয়ে ওঠেনি তার। আচ্ছা, রিয়া যখন জানতে পারবে তার বিয়ে হয়ে গেছে, এটাও জায়ানের সাথে, তখন তার রিয়েকশন কী হবে? সে কি আদৌ বিশ্বাস করবে তাকে? এইসব যে তার সাথে হুট করে হয়েছে, এমন নানা কথা সে মস্তিষ্কে ভেবে চলছে। জাফরিন ঘুম ঘুম চোখে বিরক্তি নিয়ে বলে উঠল, দূর, ভাল লাগে না কিছু। মরার কারেন্ট আহে নাকে? আর কত এমনি দাঁড়ায় থাকবো? ব্যাঙের মশার কামড়ে আমার হাত পা আলুর ভর্তা হইয়া গেলাম তো। গবেট
ওটা আলুর ভর্তা হবে না, শহীদ হবে। পড়া ঠিক করে পড়তে না পারিস, কথা তো অ্যাটলিস্ট ঠিকঠাকভাবে বলা শিখ। ইফাত বলল, চুপ থাক, তোরই কই নাই আমারে জ্ঞান বিতরণ করতে। জেনে না হেনে পড়া নিয়ে আমার ভাষণ দাসকে। আমারে না খোঁচাইলে তোর পেটের ভাত হজম হয় না, শালা খবিস। জাফরিন তেলে বুগেনে জ্বলে উঠল। আরে আরে আরে, তোরে খোঁচাইলাম কই? একজন সুনাগরিক হিসেবে আমি আমার শুধু কর্তব্যটাই পালন করলাম। যা, তোর মতো অশিক্ষিত মহিলা বুঝবো না। বুঝবি বা কেমনি? মাথা যে পরিমাণ গোবর দিয়ে ভরপুর। কী করলি আমারে তুই? তোরে তো আমি অহনে ছাদ থেকে এক ধাক্কা দিয়া দিমু শালা ইবলিশ। যত বড় মুখ নয় তত বড় কথা। জাফরিন, কি শুরু করেছিস? থাম এবার। নাবিলা ওদের দুইজনের মাঝে হাত দিয়ে থামিয়ে বলল, আমি এবার কি করলাম? অই তো শুরু করলো। আগে তুই অরে কিছু বলিস না কেন? জাফরিন বলল, দেখ জাফু, ভুলে যাস না আমি কিন্তু তোর থেকে গুনে গুনে 4 বছরের বড়, তাই সম্মান দিয়ে কথা বল। তুই তোকারি কি? আমি কি তোর সমবয়সী যে কথা কথায় তুই তোকারি আর গালিগালাজ ইউজ করবি? আরে আমার বড় রে। এই ইফাত, জাফরিন, নাবু, এদিকে আয় তোরা। ওইদিকে কি করিস? এখানে আয়, আমরা গেম খেলছি। নাফিস বলল, কি গেম ভাইয়া? ইফাত বলল, সেটা তোরা এখানে আসলেই বুঝবি। নাফিস বিপরীতে বলল। তিনজনেই না চাইতেও পার্টিতে এসে ফাঁকা জায়গায় দেখে পাশাপাশি বসে পড়ল। নাবিলা বসেছে ঠিক জায়ানের বরাবর। দূর থেকে রাস্তার ল্যাম্পপোস্ট আলোটা সোজা যেয়ে পড়ছে জায়ানের মুখে। নাবিলা একবার তার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়েছে। নাফিসের কাঁধে হেলান দিয়ে চোখ বন্ধ করে রয়েছে। তাই গেমটা শুরু করি। কারেন্টটা আসতে যেহেতু আরও অনেক সময় আছে। এনি বলল, হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু কি গেম খেলবো এটা তো আগে বল। জাফরিন বেশ আগ্রহ নিয়ে বলল, একে একে করে একটা গান গাইবি। এটাই হলো আপাততকার গেম, বুঝলি? নাফিস জাফরিনের মাথা হালকা টোকা দিয়ে বলল, ইউ মিন টু সে গানের কুলি? ওই হলো একটা। একে একে সবার পরপর একটা একটা করে গান গাইতে লাগলো। নাবিলা ঘুমিয়ে পড়েছে, তাই তাকে আর ডাক দেওয়া হয়নি। জায়ানের রাউন্ড আসতেই সে প্রথমে অমত্য পোষণ করে, পরে সবার পীড়াপিড়িতে বাধ্য হয়ে গান গাওয়ার জন্য রাজি হলো। অন্ধকারের মধ্যেই হাতের 2 আঙ্গুলের মাধ্যমে টুংটাং শব্দ করে তাল তুলল। তার দৃষ্টি অন্ধকারের মধ্যে ঘুমন্ত নাবিলার চোখের দিকে। জায়ানের মতো সবাই হাতের মাধ্যমে শব্দ তুলল। ভারী শব্দে এবার নড়ে চড়ে বসল নাবিলা। ঘুম ঘুম চোখে তাকাতেই কানে ভেসে আসলো জায়ান শীতল মোহনীয় ভরাট কণ্ঠে গান। तेरे साथ साथ ऐसा कोई नूर आया है, चांद तेरी रोशनी का हल्का सा एक साया है, तेरी नज़रों ने दिल का किया जो असर ये हुआ, अब इनमें ही डूब के हो जाओ पार, ये है दुआ। সেকেন্ডের জন্য থমকে গেল আমার হৃদয় যন্ত্রের স্পন্দন। আচ্ছা, অন্ধকারে ঠিক বুঝতে পারলাম জায়ানের দৃষ্টি আগে নেয় আমার দিকেই। সাথে সাথে কেমন লজ্জা অনুভব ভর করলো মস্তিষ্কে। লজ্জায় মাথা নত করে ফেললাম। आँखों में तेरी अजब सी अदाई है, दिल को बना दे जो पतंग, सांसें तेरी वो हवाली है। এতটুকু গাইতেই কারেন্ট এসে পড়ল। ছাদে চারদিকে মুহূর্তে পুনরায় আলোকিত হয়ে গেল। নাবিলা জাফরিনের হাত খামচে ধরে উঠে দাঁড়ালো। জায়ান থেমে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। আবির বিরক্তি কণ্ঠে বলল, দিলি তো মুডটা নষ্ট করে, এই কারণে তোরও থাপড়াইতে মন চায়। উঠলি কেন বেয়াদব? জাফরিনের ঘুম পাচ্ছে, আর আম্মু আব্বু অনেকটা সময় একা নিচে বসে আছে, তাই আমি নিচে যাচ্ছি তাদের কাছে। গানটা অ্যাটলিস্ট শেষ করে যেতেই ইফাত বলল, তোমরা শোনো আমি আসছি। এই বলে জাফরিন সাথে নিচে নেমে গেল। এক প্রকার বিরক্তি নিয়ে ভদ্র ছেলের মতো খাবার টেবিলে বসে আছে জায়ান। তার ঠিক পাশে আবরার, আবির, নাফিস আর তার বরাবর বাবাই বসা। সবাই সকালের নাস্তা খেতে ব্যস্ত, কিন্তু জায়ান আপাতত খাচ্ছে কম। রাগে ক্রোধে রুচি নেয় ফুলছে বেশি। তার মতো রাগার মূল তো কারণ হলো নাবিলা। হুট করে সকাল সকাল জাফরিন আর অহনা মিলে প্ল্যান করে বসলো যে তারা আজ যেহেতু বিকালে বাসায় চলেই যাবে, কোথাও তো আর তেমনভাবে বাইরে তাদের যাওয়া হবে না, তাই পাশে গ্রাম সাইডের দিকে প্রতি রবিবারে যে হাট বসে তারা সেখানে যাবে। এই অবধিও তাও সব ঠিক ছিল, কিন্তু এর মাঝে নাবিলা এসে বলে উঠল, গ্রামের দিকে যেহেতু যাবে তাহলে সবাই বাঙালি স্টাইলে শাড়ি পরে যাবে। ব্যাস, এই কথাই জায়ানের রাগ ওঠার জন্য যথেষ্ট।
শালাবাবু বসে আছে যে, খাচ্ছ না কেন? আবির মাংসের ঝোলে পরোটা চুবিয়ে জায়ানের উদ্দেশ্যে বলল। এই মা, জায়ান, সরি কিছু মনে করো না। আমি একদমই তোমাকে জিজ্ঞেস করতে ভুলেই গেছি। তোমার কিছু লাগবে কিনা, অসুবিধা হচ্ছে কিনা? সরি। পরোটা দেই তোমাকে? এটা তো ঠান্ডা হয়ে গেছে দেখছি। দাঁড়াও গরম নিয়ে আসি। আম্মু, জায়ানের জন্য গরম গরম পরোটা নিয়ে আসো তো। নাফিস হন্তদন্ত হয়ে একদমে কথাগুলো বলল। জায়ান এতে কিছুটা ইতস্তত বোধ করতে শুরু করলো। তাকে নিয়ে কাল থেকেই খাবার দাবার নিয়ে এই বাসায় এক প্রকার অত্যাচার আর বাড়াবাড়ি চলছে। এইসবে তাকে যেন প্রায় অতিষ্ঠ করে তুলছে। একে তো নতুন পরিবেশ, দ্বিতীয়ত তাকে নিয়ে সবার এত ব্যস্ততা। সব কিছুই মিলিয়ে যেন তার অস্থিরতা হাজার গুণ বাড়িয়ে তুলছে আরও। হালকা মুচকি হেসে বলল, আসলে ভাইয়া, আমার হয়ে গেছে, আর খেতে পারবো না, তাই আমাকে নিয়ে ব্যস্ত হবেন না। আর জিজু, তুমি তো জানো সকালে আমার হেভি খাবার খাওয়া অভ্যেস নেই। সেই কি বাবা, তুমি তো তেমন কিছুই খেলেও না, এর মধ্যে বলছো তোমার খাওয়াও শেষ। খাবার কি খেতে তাহলে ভালো হয়নি? বাবাই বললেন। এই মা জায়ান, আমি তোমার জন্য তাহলে অন্য কিছু করে আনি বাবা। মিসেস উম্মে রান্নাঘর থেকে তড়িঘড়ি করে এসে বললেন। আরে মামুনি, বাবাই আমাকে নিয়ে এভাবে অযথা ব্যস্ত হবে না তোমরা। খাবার খেতে অসম্ভব ভালো হয়েছে। আসলে আমি সকালে বেশি কিছু খেতে পারি না, শুধু কফি খাই। তাই আমাকে নিয়ে তোমরা সবাই এত পেনিক নিও না। বিশ্বাস না করলে আবরার আর জিজুকে জিজ্ঞেস করো। এই তোরা চুপ কেন, কিছু বলছিস না যে? জায়ানের কথা আবরার আর আবির মাথা দুলালো, যার অর্থ হ্যাঁ। মিসেস উম্মে কিছুটা ক্লান্তি নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠলেন, তাহলে তোমার জন্য কফি করে নিয়ে আসি আমি। এখন কিন্তু তার জন্য আমাকে আর না করতে পারবে না। জায়ান হেসে সম্মিত জানালো। মামনির বিপরীতে জায়ানের উত্তর পেতে মিসেস উম্মে হাসি মুখে চট করে রান্নাঘরে চলে গেলেন কফি করতে। জায়ান এটুকু বলতে যেন এতেই আপাতত অনেক বড় হাত ছেড়ে বাঁচল। মাথার উপর তপ্ত সূর্য তেজ, তীব্র গরমে গায়ের ঘাম তরতর করে ঝরে যাচ্ছে। না চাইতেও এত গরমের মাঝে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জায়ান। আবির, আবরার, ইফাত, নাফিস সবার মুখে বেশ উৎসাহ, কিন্তু জায়ান মুখ ভার করে এক মনে ফোন স্ক্রল করছে। এর মধ্যে নাবিল, অহনা, অ্যানি, জাফরিন নিচে নেমে আসলো। চারজন আজ বাঙালি স্টাইলে তাঁতের শাড়ি পরেছে। দেখতে চারজনকেই বেশ লাগছে। নাবিলা নাফিজের সামনে এসে হাসি মুখে বলে উঠল, এই ভাইয়া, দেখ তো আমাকে কেমন লাগছে। নাবিলার কণ্ঠস্বর কানে আসতে জায়ান সচেতন চোখে ফোন থেকে মাথা তুলে একবার সেই দিকে তাকালো। সাথে সাথেই তার মুখ আগের ন্যায় আরও ভার করে ফেলল আর রুড়ে সুরে বলে উঠল, খুব বিচ্ছিরি লাগছে। মানে, কি বলতে চাইছেন? আমাকে ভালো লাগছে না? না, শাড়িতে তোমাকে আজ কেমন পানসি লাগছে, সাথে অনেক মোটা লাগছে অনেক। মুখটে কুচকে বলল, কিন্তু আম্মু তো আমাকে বললো ভালোই লাগছে। নাবিলা মুখটা মলিন করে বলল, মিথ্যে বলেছে? আমি তো বলছি তোমাকে যাও ফটাফট চেঞ্জ করে এসো। মোটেও না, তুমি এই বাদরের কথা একদমই শুনবা না, তোমাকে অনেক সুন্দর লাগছে। এই নাফিস, আবির, তোমরা কিছু বলছো না যে? অহনা বলল, হ্যাঁ, ভাইয়ার কথায় কান দিবে না বেব, আর কারোর কথা শোনাও লাগবে না। তোমাকে অনেক সুন্দর লাগছে, তাইও এমন বলছে। অ্যানি বলল, তাই তো, আমার কথা কান দিতেই বা যাবে কেন? জায়ান, আবরার বলল। নাবিলা কিছুক্ষণ মেরে চুপ থেকে বলে উঠল, তোমরা দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কোথায় যাচ্ছিস? আবার দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। নাফিস বলে উঠল, গরমে কেমন অস্থির লাগছে আমার। ভাইয়া, তুমি তো জানো আমি গরম আবার বেশি একটা সহ্য করতে পারি না, তাই শাড়িটা চেঞ্জ করেই আসছি। এতে কিছুটা স্বস্তি পাবো আর রিল্যাক্স মুডে ঘুরতেও পারবো। বেশি সময় লাগবে না আমার, আমি যাবো আর আসবো। এই বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। ওকে যেতে দেখে জায়ান এতক্ষণে ভিতরে লুকানো চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। মুখে ফুটে উঠল তার হাসি। প্রায় 35 মিনিট জার্নি করে তারা হাটে পৌঁছালো। হাটে মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনো মহা মুশকিল। এত মানুষজনের গিজগিজি পরিস্থিতি, বিচ্ছিরি একটা অবস্থা। একে আজ কোনোভাবেই শুধু হাট বলা আর যাবে না। এই তো অনেক বড় মেলা। এত ঠেলাঠেলিতে ভিতরে প্রবেশ করে আপাতত মহাবিপদ। একবার ঢুকলে মনে হয় না সহজে আজ আর বের হওয়া যাবে। চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে জায়ান। মানুষের কি এত ঘোরাঘুরি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই মেলাতে এসে এত ভিড় জমাতে হবে? বিকালে কি আর তাদের আসা যায় না? সবাইকে এই সকালে আসতে হলো। তার পাশে দাঁড়িয়ে আছে নাবিলা, এনি, বাকিরা সবাই প্রায় ভিড় ঠেলে ভিতরে চলে গেছে। তারা 3 জনে যেতে পারেনি। এনি বলল, চলো ভাবি, এখন একটু ভিড় কম মনে হচ্ছে, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে না থেকে এই সুযোগে ভিতরে চলে যাই আমরা। পরে আর চেষ্টা করলেও মনে হয় না আর যেতে পারবো।
আমার তো মনে হচ্ছে ভিড় যেন ক্রমশ শুধু বাড়ছে, কমছে না। এত ভিড়ের মধ্যে কীভাবেই বা যাব আমরা? আর একটু না হয় দেখি, নাবিলার করুণ কণ্ঠে বলল। জায়ান বিরক্তি নিয়ে বাম হাতে কবজিতে পরা সিলভার রঙের ঘড়িটা একবার দেখে নিল। ঘড়িতে বাজে সকাল 9:30। মাথার উপরে সূর্যের অনেক তেজ। খোলা মাঠে দাঁড়িয়ে থাকায় মাথায় তাপও লাগছে বেশ। কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে আটকে রাখা শ্বাস ছাড়ল সে। এই জন্যে তার ভিড় ভাট্টা কোনো কালেই ভালো লাগে না। দম বন্ধ হয়ে যেমন আসে তার এইসবই মধ্যে। এরপর সামনে তাকিয়ে এক হাতে এনির হাতের কবজি আর এক হাতে নাবিলার হাত শক্ত করে টেনে ধরে এগোতে এগোতে বিরক্তি কণ্ঠে বলল, দাঁড়িয়ে না থেকে চল। ভিড় তো আর তোমাদের জন্য আজ এভাবে দাঁড়িয়ে থাকবে না। হাটে ঢুকে বাকিদের আর কোনোভাবে খুঁজে পাওয়া গেল না। হাট তো কম বড় নয়, বিশাল এক জায়গা জুড়ে পুরোটা আয়োজন করা, আর মানুষের কোলাহলও অনেক। জায়ান তাদের দুজনকেই তার হাতের বাঁধনে শক্ত করে ধরে আছে, একটুর জন্যও ছাড়ছে না, যার কারণে তারা দুজনে ভালো করে ঘুরে কিছুই দেখতে পাচ্ছে না, আর কিছু শান্তিতে কিনতেও পারছে না, কারণ জায়ান কোথাও দাঁড়াতে দিচ্ছে না তাদের। নাবিলার জায়ানের উপর আপাতত খুব রাগ উঠছে, তারপরও কিছু বলছে না, মুখ বুঝে পুরোটা সহ্য করে নিচ্ছে। যদি কিছু বললে রেগে যায়, বলা তো আর যায় না। কিন্তু ভিড়ের মাঝেও নাবিলা একটা জিনিস ভালো করে খেয়াল করলো, সুঠাম দেহের জন্য কারোর শরীর, তার বা এনির শরীর আর স্পর্শ করছে না। করবেই বা কী করে? দুইটো বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরা স্পর্শে তাদের আগলে ধরেছে অতি খুব সাবধানে। এই হাট এর মধ্যে ভিড় কম একটা দোকান খুঁজে পেয়ে জায়ান যেমন হাঁপ ছেড়ে অনেক বড় বাঁচা বাঁচল। মুখে স্পষ্ট ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। সে নাবিলা আর এনিকে সেইখানে সেফটি নিয়ে গিয়ে দাঁড়াতে বলল, আর সে গেল আপাতত বাকিদের খুঁজে আনতে। যাওয়ার আগে দুইজনকে পই পই করে সাবধান করে দিয়ে এসেছে তারা যেন এখান থেকে কোথাও না যায়। জায়ান যেতেই এনি আর নাবিলার মুখে হাসি ফুটে উঠল। দুইজন সেই দোকান থেকে কিছু সময় ব্যবধানে বের হয়ে আশেপাশে স্টল থেকে নিজেদের জন্য ঘুরে ঘুরে কানের দুল, রেশমি চুড়ি আর শাড়ি দেখতে লাগলো। এর মধ্যে পিছু থেকে মিষ্টি এক কণ্ঠস্বর ভেসে আসলো, নাবিলা। নাবিলার ঘুরে তাকাতেই সে মানুষটির দিকে বিস্ফোরিত নয়নে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন আছো? আমি নিশ্চুপ, কথা বলার মতো ভাষা যেন হারিয়ে ফেলেছি। হাত পা অবশ হয়ে আসছে। রীতিমতো স্নেহকর জানিয়ে দিয়েছে তারা যে কাজ করা বন্ধ করে দিয়েছে। হতভম্ব হয়ে শুধু তার দিকে বিস্মিত চাহনিতে তাকিয়ে আছি। সে আমাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। সাথে সাথে হালকা আওয়াজ করে কেসে উঠল। আমি তার থেকে দৃষ্টিপাত সরাতেই তার পাশে থাকা একটি মিষ্টি মেয়ে দেখলাম। স্মিত হাসি দিয়ে আমার দিকেই যেন এতক্ষণ অধিক আগ্রহ নিয়ে তাকিয়েছিল। চোখে চোখ পড়াতে সে হাসি মুখে এবার আমার সামনে এসে আমার দুই হাত আঁকড়ে ধরে বলল, আর ইউ নাবিলা? আচমকা তার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হলাম। অবাকটা নিয়ে মাথা দুলালাম, যার অর্থ হ্যাঁ, আমি নাবিলা। বলার সাথে সাথে মেয়েটি আমাকে আরও অবাক করে দিয়ে টাইট করে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তুমি এই গাধাটাকে তখন ওইসব না বলে, এই গাধা এই জিন্দেগিতে মাথা খাটিয়ে কিছুই বোঝার চেষ্টাই করতো না। আমি আর জায়ান্ত রীতিমতো এই ব্যর্থ মিসকে বোঝাতে বোঝাতে তিক্ত বিরক্ত হয়ে গিয়েছি। মানে, তুমি আমাদের জন্য যা করেছো তা আসলেই ভোলার মতো নয়। আমি বিস্মিত নিয়ে বিপরীতে আবারও বলে উঠলাম, মানে বুঝলাম না ঠিক। আমি আবার কি করেছি আপনাদের জন্য? আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন আপু? মেয়েটা হেসে আমাকে সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই। তার আগে আমরা বরং সামনের ওই ঝিলের দিকটায় যাই। এদিকে মানুষের অনেক কোলাহল, কিছুই আমাদের আর বোঝা হয়ে উঠবে না। ঝিলের পাশাপাশি বসে আছে ত্রিনয়না, নাবিলা আর নয়ন। এদিকে ভিড় ভাট্টা তেমন একটা নেই। নাবিলা অধৈর্য হয়ে সবটা জানার জন্য অধিক আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ত্রিনয়না আর নয়নের দিকে। ত্রিনয়না ব্যাপারটা বুঝতে পেরে নড়েচড়ে বসে এবার বলা শুরু করলো, আমি ত্রিনয়না। নয়ন আর আমার প্রায় 2 বছরের সম্পর্ক। আমার বাবা মামুর কোম্পানিতেই ম্যানেজার হিসেবে কাজ করে। মূলত সেইখান থেকেই সূত্র ধরে কোনো একদিন আমাদের স্টোরিটা শুরু হয়েছিল। রিলেশনের এই 2 বছর আমাদের খুবই ভালো কাটছিল। জায়ান শুরু থেকেই আমাদের ব্যাপারে সবই জানতো। ও শুরু থেকে দুজনকেই বেশ সাপোর্ট করতো। রিলেশনের ডিফিকাল্ট সময়গুলোতে হেল্পও অনেক করেছে আমাদের, যা এই জীবনে সবটা চাইলেও ভোলার মতো নয়। সবই ঠিকঠাকভাবে চলছিল, কিন্তু সামান্য কয়েকদিনের ব্যবধানে সব কেমন জানি হঠাৎ করে উলটপালট হয়ে গিয়েছে। কয়েকদিন আগে আমি ভার্সিটি থেকে ফিরে জানতে পারি আমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। এটাও আমার কাজিনের সাথে।
এখন অপেক্ষা শুধু আমার অনার্স ফাইনাল ইয়ারের। শেষ হলেই আমাদের বিয়ে হবে। আমি নয়নকে সাথে সাথে ফোন করে সবটা জানাই আর বলি বাবার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে। ও যদি বাবার সাথে কথা বলে বাবা কখনো অমত করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সমস্যাবাদের সেই দিনই বাসা থেকে ওর জন্য তোমাকে দেখতে চায়। আর দেখতে গিয়ে মামুর সে ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায়, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। নয়ন মামুকে আমার কথা বলতে চেয়েও সেই দিন তার মুখের দিকে তাকিয়ে আর বলতে সাহস পায় না। তারপরে ঘটনা তো তোমার সবটাই জানা। আমি হতাশ ভরা ভারী নিঃশ্বাস ত্যাগ করে বললাম, সবই বুঝলাম। আমরা সবাই পরিস্থিতির বেড়াজালে খুব বাজেভাবে আটকে পড়েছিলাম, যেখান থেকে বের হওয়াটা খুব মুশকিল ছিল। কিন্তু একটা কথা ঠিক বুঝে উঠতে পারলাম না। কী কথা? নয়ন বলল, আমি আপনাকে হেল্প করলাম কিভাবে? আমি তো এসবের কিছুই জানতাম না। তাহলে আপু যে বলল, আর জায়ান যেহেতু আপনাদের ব্যাপারে শুরু থেকেই সবটা জানতো, তাহলে উনি হেল্প করেনি কেন আপনাদের? উনি চাইলে তো সাহায্য করতে পারতেন। তা আমি বলছি, তোমার ফার্স্ট কোয়েশ্চেনের আনসার কি বলো তো? অনেক সময় আমরা কিছু না করেও অজান্তে একে অপরের জন্য অনেক কিছু করে ফেলি। যেমন তুমি সেদিন আমাকে ইতস্তত বোধ করতে দেখে আমার সমস্যার কথা না জেনেও আমাকে কি সুন্দর করে না সবটা বুঝিয়ে সমাধান দিয়েছিলে। তুমি আসলে ঠিকই বলেছ, সম্পর্কের প্রাণভোমরা হলো ভালোবাসা। আর ভালোবাসা যে সম্পর্কে না থাকে সেই সম্পর্ক আর কিছুতেই সতেজ থাকে না। আর সেকেন্ড অ্যান্সারটা হলো জায়ান। এটা না হয় আমিই বলি, ত্রিনয়না হাসি মুখে বলল। সে আর বলতে, জায়ান যদি আমাদের হেল্পই না করতো তাহলে তো আমাদের বিয়ে করা কখনোই সম্ভব হতো না। এই গাধা তো প্রথমে বিয়ে করতে রাজিই ছিল না, কিন্তু জায়ান অনেক কষ্টে লাস্ট মোমেন্টে এসে একে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের ফ্রেন্ডদের সাথে মিলে সব কিছু ম্যানেজ করছে আমাদের জন্য। ও আর একটা কথা, জায়ান কিন্তু প্রথম থেকে জানতো বিয়েটা তোমার সাথে হচ্ছে, তাই তো তার এত মাথা ঘামানো। মানে জায়ান সবই জানতো? চিল্লিয়ে বলে উঠলাম আমি। হ্যাঁ, কানে দুই হাত চেপে নয়ন বলল, তার মানে উনি আমার সাথে ইচ্ছে করে প্রথম দিন থেকে এমন অ্যাক্ট করে এসেছেন যে সে এইসব কিছুই জানে না, অথচ কত বড় ইতর লোক উনি ভাবা যায়। 14 গ্রাম, কুমিল্লা জেলার ছোট্ট একটি এলাকা। মাটি দিয়ে আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তা, শহরে ধুলাবালি ভিড় ভাট্টা ঠেলে নিরিবিলি সবুজ শ্যাম গ্রামীণ পরিবেশ শান্তি মনোমুগ্ধ করার জন্য যথেষ্ট। রাত প্রায় 8টার দিকে এক প্রকার গাদাগাদি করে আমরা 2 বড় মাইক্রো গাড়িতে করে রওনা দিলাম ঢাকা টু কুমিল্লা। মূলত আমাদের আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যায় ট্রেন করে। জায়ান, আমার ভাবির আবির ভাইয়া, এনি আর আবরার ভাইয়া সেই অনুযায়ী টিকিটও 6টা কেটেছিলেন বাবাই। কিন্তু নানুজান বিকেল দিকে বাবাইকে ফোন করে সাফ সাফ জানিয়ে দিয়েছেন আসবে যেহেতু তাহলে 2 পরিবারকে একসাথে করে নিয়েই আসতে হবে। আপাতত সে কিছু জানে না, বুঝতে আর শুনতেও চায় না। তার এই আবদার রাখার জন্য কি করবে বাবাই, এটা বাবাই জানো। সবাইকে আসতে হবে মানে আসতেই হবে, ব্যাস। আর সাথে দাদিকেও নিয়ে আসতে হবে তার কাছে। কি আর করার, নানুজানের যেহেতু উপর থেকে অর্ডার জাহির করেই দিয়েছেন, সেহেতু অল্প সময়ে এতগুলো টিকিটও তো একসাথে লাস্ট মোমেন্টে এসে পাওয়া মহা মুশকিল। তাই হুট করেই বিনা প্রস্তুতিতে খুবই কম সময়ে পুনরায় সব কিছু ম্যানেজ করে আমরা সবাই যার যার পোটলাপুটলি নিয়ে এক প্রকার ছুটলাম কুমিল্লায়। রাস্তা তেমন একটা যানজট না থাকায় রাত 11:30টার দিকেই আমরা পৌঁছালাম। গাড়ি ঠিক নানুজানের বাসায় থেকে 10 মিনিট দূরে বাজারের সামনে থামানো হলো। গাড়ির ড্রাইভার আমাদের জানালো সে এর থেকে আর বেশি সামনে যেতে পারবে না। কি আর করা, সবাই গাড়ি থেকে নেমে এক এক করে নেমে পড়লাম যার যার লাগেজ নিয়ে। সামনে চিকন সরু রাস্তা ধরে খুব সাবধানে সহকারে সবাই ধীর পায়ে হাঁটতে লাগলাম। একে তো কাঁচা রাস্তা, দ্বিতীয়ত মাটি বেশ ভেজা, পড়ে যাওয়ার আশঙ্কা অনেক আছে। চারপাশ ভারী নিঃশব্দ অন্ধকার গ্রাস করেছে পরিবেশকে। জোনাকিও তার কত না নাম জানা পোকামাকড় আওয়াজ করছে। রাস্তায় তেমন কোনো যানজট বা কোলাহল নেই বললেই চলে। থাকবে বা কী করে? এখানে রাত 10টা মানে অনেক গভীর রাত হয়ে যাওয়া। আর এখন তো বাজে 12টা ছুঁই ছুঁই। আমি রিয়ার হাত ধরে সামনে টিপে টিপে আগাতে লাগলাম। ও বলতে তো আপনাদের ভুলে গিয়েছি আমি, রিয়াও আমাদের সাথে এসেছে। এর আগে রিয়া আর আমার তেমন একটা গ্রাম দেখা হয়নি, কিন্তু দুজনের বেশ ইচ্ছে ছিল গ্রাম দেখার। আজ যেহেতু হাতে সুযোগ আর সময় পেয়েছি, গ্রামে যখন ঘুরবই, তাহলে 2 বান্ধবী কেন একসাথে নয়? রিয়া, জায়ান আর আমার বিয়ের নিউজ নিয়ে যতটা না হতাশ হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে আবরারকে আমাদের বাসায় দেখে, যার থেকে নিজেকে এতদূর পালানোর চেষ্টা ঘুরে ফিরে
আজ তার কাছে হাতে নাতে এইভাবে ধরা পড়তে হলো তাকে। রিয়া আর আবরার ভাইয়ার সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়। তারপর নাকি তাদের মাঝে 6 মাসের একটা সম্পর্ক গড়ে ওঠে, যা রিয়া আবরার ভাইয়ার পাগলামিতে বাড়ি অতিষ্ঠ হয়ে 2 মাস আগেই তার সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়েছে। কিন্তু আবরার ভাইয়া নাকি কোনোভাবেই তার সাথে করতে চায়নি। আবরার ভাইয়া পরে তার যাতে কোনোভাবেই খোঁজখবর আর না খুঁজে পায়, তাই সে নারায়ণগঞ্জ এসেছিল মূলত তার খালার বাড়ি থেকে পড়াশোনা করতে। কিন্তু কথা হলো ঘুরে ফিরে এখন তার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল তার। এই 6 মাসে তাদের একবারের জন্য সামনাসামনি আর দেখা হয়ে ওঠেনি। তার কারণ রিয়া তখন চট্টগ্রাম থাকতো আর ভাইয়া ঢাকায়। ভার্সিটিতে একদিন অবশ্যই দূর থেকে দেখেছিল, কিন্তু এরপর আর কখনোই দেখেনি। আবরার ভাইয়াকে দেখার পর থেকেই সে ভয়ে এক প্রকার থতমত হয়ে চুপসে গিয়েছে। নানু বাসায় এসে যে আমি এতটা সারপ্রাইজড হব সেটা আমি ভাবতেও পারিনি। নানু বাসাটা বিশাল বড় কাঠের দোতলা ভবন, দেখতে বাহির থেকে অসম্ভব সুন্দর। রাতের আধারে ও বাহির থেকে বেশ নজর কাড়ার মতো। সব থেকে বড় কথা, বাহির থেকে একটা সেগুন গাছের ঢাল বাসার নিচতলায় থেকে ঠিক ভিতরের দিকে প্রবেশ করেছে, যেটা দোতলা একটা রুমের বারান্দা থেকে আবার বের হয়ে এসেছে। গাছটার কারণে বাসার ডিজাইনটা আরও সুন্দর, বেশ নজর কাড়া লাগছে। এমন বাসা আমি শুধু বইয়ে আর মুভিতে দেখেছি, বাস্তবে জীবনে যে দেখতে এত সুন্দর হবে আমার জানা ছিল না। আমরা বাসায় ঢুকতে একদল মহিলারা কোথা থেকে যেন ছুটে এসে আমাদের ঝেঁকে ধরল। বাবা আর দাদি সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করতে লাগলো, আর আমি সবার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছি আর আশেপাশে তাকিয়ে বাসাটা খুঁটিয়ে দেখছি। বাসার ভিতরে প্রবেশ করতে নিতেই আমাকে আর জায়ানকে এক প্রকার থামিয়ে দেওয়া হলো। সবাই ভিতরে প্রবেশ করে শান্তিতে ক্লান্তির শরীর চেয়ারে গায়ে এলিয়ে বসে আছে, আর আমরা দুইজন অপরাধীদের মতো বাইরে দাঁড়িয়ে আছি। জায়ান আর আমি একে অপরের দিকে তাকাচ্ছি ব্যাপারটা ঠিক বোঝার জন্য। জায়ানের বড় মামি ভিতর থেকে হাতে একটা ডালা নিয়ে আসলেন, যার মধ্যে ছিল একটা জ্বলন্ত প্রদীপ আর এক বাটিতে চিনি, সাথে কিছু শুকনো মরিচও ছিল। আমাদের মাথার চারপাশে দিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে বরণ করলেন জায়ানের একমাত্র মামি। আমাদের দুজনকে অল্প অল্প করে সাথে চামচ দিয়ে কিছুটা চিনিও খাইয়ে দিলেন। মামির একপাশে হাসি মুখে নানুজান লাঠিতে 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। দেখতে উনি অসম্ভব সুন্দর, ঠিক দাদিমার মতো। আসার সময় দাদিমার থেকে জানতে পেরেছি তারা নাকি 2 বান্ধবী ছিলেন, তাই তো 2 সখী মিলে বাবাইয়ের সাথে মামনির বিয়ে দিয়েছিলেন। এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে জায়ানের এতে বেশ বিরক্ত লাগছে, যা তার সাদা চেহারাতে স্পষ্ট আবার দেখতে পাচ্ছি আমি। কিন্তু আমার কাছে এসব নিয়মকানুন দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, সব নিয়মকানুন মেনে অবশেষে আমরা বাসার ভিতরে আসতে পারলাম। কিন্তু আসতে না আসতে এক বড় ধাক্কার শিকার হলাম আমি আর জায়ান, যার জন্য মোটেও আমরা মেন্টালিটিভাবে প্রস্তুত ছিলাম না। নানুজান বাবাকে আর দাদিকে বলে বসলেন, আমাকে না জানিয়ে তো তোমরা আমার একমাত্র নাতিকে চুপি চুপি বিয়ে দিয়েই দিলে। তোকে না জানিয়ে কখন করলাম? তোকে তো আমরা সবটাই জানিয়েছি। কোন পরিস্থিতিতে পড়ে এদের বিয়ে দিতে হয়েছে তাহলে এভাবে বলছিস কেন? সে যাই হোক, এখন আমিও কিছু সিদ্ধান্ত নিয়েছি, যা তোমাদের সবাইকে মানতে হবে সে আমি কিছুই জানি না। কি মা, আপনি শুধু একবার মুখ ফুটে বলে দেখুন, আমরা অবশ্যই তা মেনে নেব, বাবাই বললেন। এরপর নানুজান যা বললেন তা শুনে সবাই খুশি হলেও আমার আর জায়ানের মুহূর্তের মধ্যে মাথার 7 আসমান যেমন ভেঙে পড়ল। আমাদেরকে নাকি আবারও বিয়ে দেওয়া হবে, এটাও কাল। জায়ান সাথে সাথে বিপরীতে বিরক্ত নিয়ে অমত প্রকাশ করে উঠে দাঁড়িয়ে বললেন নানুজানের উদ্দেশ্যে, সে দ্বিতীয়বারের মতো কোনোভাবেই আবার বিয়ে করতে পারবে না। একবার যেহেতু হয়ে গিয়েছে তাহলে বারবার করার মানে কি? এমনি আব্বু আর বাবাই আগে থেকেই মিলে ঠিক করে বসে আছেন। 2 মাস পর আমার মাস্টার্সের ফাইনাল এক্সাম শেষ হলে নাকি আবারও ধুমধামভাবে বড় করে অনুষ্ঠান করবেন। তার কাছে এসব কোলাহল ভিড়ভাট্টা কোনো কালে ভালো লাগে না, সব ভারী অসহ্যকর লাগে। তাই সে এইসব করতে অতি নারাজ। না এখন করবে আর না পরে। নানুজান তার কথায় দ্বিগুণ রেগে বোম হয়ে বললেন, নারাজ হলেও কিছু করার নেই। নানু ভাই, তোকে কাল বিয়ে করতেই হবে। তুই না করলে সেই তোর ঘাড় করবে। একবার যেহেতু করতে পারছিস তাহলে সে জায়গায় দ্বিতীয়বার মতো সে একই ব্যক্তিকে করতে সমস্যা কী তোর? আর এমনিও আমার আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তাই না বলার প্রশ্নই ওঠে না এর মধ্যে আর। তারপর বাবা আর আব্বুর উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা নেই, আমি সব ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রেখেছি। তোমাদের কিছু নিয়ে আর ভাবতে হবে না। জায়ান এতেও রাজি হলেন না। শেষে নানুজান আর দাদিমা মিলে তাদের অসুস্থতার নানা দিক বুঝিয়ে সুঝিয়ে বলে এক প্রকার তাকে রাজি করিয়েছেন। সকাল সকাল দিকে
গায়ে হলুদ অনুষ্ঠান করা হলো। আমাকে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিলেন আম্মু, আর সাথে কাঁচা গাঁদা ফুল আর গোলাপ মিশ্রিত কিছু গহনা পরিয়ে দিল রিয়া আর এনি মিলে। আর ঠোঁটে আমি লাল লিপস্টিক দিলাম। ব্যাস, আপাতত জন্য আমি রেডি। গ্রামের সাজ বলতে আহামরি তেমন কিছু নেই। এই হালকা সাজই তাদের কাছে অনেক। তাদের এই নিয়মটা আমার অনেক ভালো লাগলো। এমনিই মাত্র 9টা বাজে, এত সকালে এত সাজার মানেই কি? এমনিই আবার বিকেলের দিকে বিয়ে আছে, তখন তো না চাইতেও আমাকে সাজতে হবেই। রিয়া, ভাবি, এনি তারাও আজ হলুদ শাড়ি পরেছে আর নিজেদের মন মতো বেশ সাজুগুজু করেছে। দেখতে অনেক সুন্দর লাগছে তাদের। বাইরে উঠানের দিকে এসে দেখি জায়ানকে একটা সবুজ রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছেন। ওনাকে এই ঢিলাঢালা পোশাকে দেখতে এই মুহূর্তে বেশ অদ্ভুত অদ্ভুত লাগছে। আমি হাসতে চেয়েও আশেপাশের মানুষজন দেখে আর হাসতে পারলাম না। আমাকে আর ওনাকে একসাথে উঠানের একটা চৌকিতে বসিয়ে সবাই এক এক করে হলুদ লাগাচ্ছে, আর উনি নাক মুখ কুচকিয়ে সবার উদ্দেশ্যে বারবার বলে উঠছে, প্লিজ অল্প বেশি দিবেন না আমাকে। সবার শেষে আবরার ভাই এসে বাটিতে যা ছিল সব হাতে পুরি নিয়ে ওনার সাদা বিলাতি বিড়াল মুখকে হলদি বিড়াল করে দিয়ে বললেন, অল্প কেন? বিয়ে যেহেতু দ্বিতীয়বার মতো করার সাহস রাখছিস, তাহলে সেই ভালো করেই কর, বলেই দাঁত কালালেন ভাইয়া। এই শুনুন, আবরারকে বিপরীতে কিছু বলতে যাবে এমন সময় নাবিলা কণ্ঠস্বর শুনে থেমে গেল জাহান। তার দিকে তাকিয়ে কুঞ্চিত ভ্রু বাঁকিয়ে বলল, বলুন। আমার প্রতি তো আপনার আবার তেমন কোনো ইন্টারেস্ট নেই নেই করে, কিন্তু সেই দ্বিতীয়বারের মতো ভুল করে আবারও ঠুস করে বিয়ে করেই ফেলছেন। এটাই কিন্তু সঠিক সুযোগ। আপনি চাইলে এখন সময়টাকে কাজে লাগাতে পারেন মিস্টার আহান্ত, থুক্কু, নিহান্ত। একটা দৌড়ের উপর দৌড় রেস দিতে পারেন। যদি এ ব্যাপারে আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে, তাহলে সে ব্যাপারে ধার সারও দিতে পারেন। বেশ রসিকতা নিয়ে জায়ানের কানে ফিসফিস করে বলল নাবিলা, মানে? কোনো মানে টানে না। এখন কিন্তু আমাকে আর কোনোভাবে বলতে পারবেন না আপনার হাতে যে কোনো সেকেন্ড অপশন ছিল না। আপনি চাইলে কিন্তু এখন এই মুহূর্তে সদর দরজা দিয়ে পালাতেও পারেন। আর যদি দুশ্চিন্তা ভুগতে থাকেন কিভাবে কি করে এই ভরা বিয়েবাড়ির আসর থেকে পালাবেন, তাহলে এক কাজ করুন, ফটাফট সময় আর নষ্ট না করে আমার সেই কাঙ্ক্ষিত হতে হতে না পারা জামাই নয়ন ভাইয়ার সাথে দ্রুত কন্ট্যাক্ট করে সব ইনফরমেশন হাসিল করে নিন। তাকেও তো সেই সময় কেউ না কেউ কোনোভাবে হেল্প করেছিল। আই অ্যাম ড্যাম শিওর আপনি আজ তাকে মুখ ফুটে একবার বললে সেও আর কোনোভাবে আপনাকে না করবে না। জ্যান হতাশ ভরা নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, ইস, আইডিয়াটা জোশ ছিল, কিন্তু মিশন শুরু হওয়ার আগেই ফল্প হয়ে গেল। কি বলতো, এখন তো দেখছি আমি মহা সমস্যা পড়ে গিয়েছি। আমি যে চাইলেও একা আর কোনোভাবেই পালাতে পারবো না। যদিও পালায় তাহলে তো কষ্ট করে সে আমাকে ঘুরে ফিরে এই তোমার কাছেই আসতে হবে। কেন আসতে হবে? বারে ম্যাডাম দেখছি এগেইন সব ভুলে টুলে গিয়ে খেয়ে বলেছেন। ডোন্ট ওয়ারি, আমি আছি তো আপনাকে সব পুনরায় আবার রিভাইজ করিয়ে দেওয়ার জন্য। নাবিলা জায়ানের দিকে এবার কপাল কুঁচকে তাকিয়ে আছে। জায়ান নাবিলার কানের কাছে এসে এবার তার মতো করে ফিসফিসিয়ে বলল, আপনি যে আমার রেজিস্ট্রিকৃত একমাত্র ওয়াইফ, যাকে আমি 1 সপ্তাহ আগে নিজের নামে করেছিলাম। আমি এখান থেকে যেতে চাইলেও যে কোথাও আর যেতে পারবো না। আজ বিয়েটা আমাদের ঠিকই হচ্ছে, ইসলামিক সব বিধি নিয়মনীতি মেনে দ্বিতীয়বারের মতো ধর্ম অনুসারে কবুল বলে। এখন শুধু আবারও সেই স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ হওয়া বাকি। যদিও বা এখান থেকে একা পালাই, সেই দিন শেষে কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই আমাকে ধরা দিতে হবে। তাহলে এত কষ্ট করে আর পালাতে যাব কেন? আমি হতভম্ব হয়ে বললাম, চুপ করুন তো, সবাই দেখছে আমাদের। এই দূরে যান বলছি। জায়ান আমার অবস্থা দেখে মিটমিট করে হেসে দিলেন। বাড়ি অসভ্য লোকনি। কে বলবে এই ছেলে কথা বলতে পারে না, সুযোগ পেলে খালি আমাকে বিভ্রান্ত ফেলে। দেখাচ্ছি মজা ওনাকে, একবার শুধু হাতে নাতে পাই। সন্ধ্যার দিকে আমাদের বিয়ে, কিন্তু আমার আয়োজনে দেখা নেই সেই সকাল থেকে। মেয়ে বিয়ে বলে কথা, সে কি আর এক জায়গায় স্থিরভাবে বসে থাকবে? শত শত কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে শুধু আমাকে একবার দূর থেকে চোখের দেখা দেখে চলে যাচ্ছে। হয়তো নিজের কষ্টগুলো আমার থেকে আড়াল করার জন্য আমার থেকে দূরে সরে আছে। একটা গাঢ় লাল রঙের ভারী বেনারসি শাড়ি আমার গায়ে। অহনা ভাবি এনি মিলে আমাকে সাজিয়েছে তাদের ইচ্ছে অনুযায়ী। আমি অবশ্য আয়না দিয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে সবটাই দেখেছি। অত আমাকে খারাপ লাগছে না। 2 আর্টিস্ট মিলে সাজিয়েছে, খারাপ লাগবেই বা কী করে? সাজানো প্রায় শেষে মামিমণি হাতে নানু যান আমার জন্য বেশ কিছু গয়নাগাটি কিছুক্ষণ আগে পাঠিয়েছে। সেই সব এনে আমাকে এক এক করে পরিয়ে দিতে সাহায্য করছে। রিয়া আপাতত মহাব্যস্ত আমার 2 হাত আর পা
আলতা দিয়ে রাঙানোর জন্য। এর মধ্যে ভাইয়া রুমে প্রবেশ করে বলে উঠল, কী রে, তুই চুপ কেন? আমরা কাজ করতে করতে মরি আর তুই চুপচাপ বসে আছিস, কাঁদিস না কেন? ব্যাতমিস। ভাইয়ের কথা শুনে কি রিয়েকশন করা উচিত বুঝলাম না। ভাইয়ার বিপরীতে বলে উঠলাম, কাঁদবে কেন? বারে, তোর না আজ বিয়ে, তো তুই কেঁদে কেঁদে বুক ভাসাইবি না? মানুষ শুনলে কি বলবে? নাফিজের বোন কাঁদতেও জানে না। সে মানে তো পাঞ্চার। মানে কাউকে দেখেছিস এভাবে বিয়ের দিনে এত রিল্যাক্স মুডে বসে থাকতে? এখন তুমি কি চাও, আমি বসে বসে কাঁদি? ভাইয়া, আলবাত কান্নার জন্য কোনো মোটিভেট লাগলে বলিস, আমি আছি তো। কি ভাই, আমার ভাবা যায়? দুনিয়ার মধ্যে মনে হয় ওয়ান পিসেই আমার ভাই আছে। বোনকে একটু সান্ত্বনা দেওয়ার জায়গায় কান্না করার জন্য এসে মোটিভেট করছে। ভাইয়ার পিছু থেকে আব্বু এসে ভাইয়ার কান টেনে বলে উঠলেন, এই আমার আম্মাকে জ্বালাচ্ছিস কেন নাফিস? তোর এমন দুঃসাহস কী করে হলো আমার আম্মাকে বিরক্তি করার? কই জ্বালালাম আব্বু, কান ছাড়ো, সবাই দেখছি তো। ভাইয়ার কথা আব্বু কান ছেড়ে হেসে দিলেন। তার সাথে রুমের উপস্থিত সবাইও হেসে দিল। আব্বু ভাইয়াকে ছেড়ে আমার কাছে এসে মাথা হাত বুলিয়ে কপালে গভীর চুমো দিয়ে বলল, আজ আমার আম্মাজানকে অনেক সুন্দর লাগছে, পুরো অন্যরকম। আজ যে আমার ছোট্ট আম্মাজানের বিয়ে। আমি বিপরীতে কিছু না বলে আব্বুকে কিছু সময় জন্য শক্ত করে জড়িয়ে ধরলাম। তার সাথে সাথেই বুক ভার হয়ে আসলো আর চোখ থেকে টপটপিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো নোনা জল। কিছু সময় পর রুমে আম্মু, ভাইয়া, আবির ভাইয়া এসে আমাকে নিচে নিয়ে গেল বিয়ের আসরে। জায়ানের ঠিক পাশে বসানো হলো আমাকে। জায়ান বিরক্তি নিয়ে বসেছিল এতক্ষণ। আমাকে আসতে দেখে বেশ নড়েচড়ে আমার দিকে তাকিয়ে বসলো উনি। বসার সাথে সাথে একদল ছুটে এসে ফটাফট ছবি টবি তোলার অত্যাচার শুরু করলো। মনে হচ্ছে আমরা দুজন আপাতত চিড়িয়াখানায় কোনো আজীব প্রাণী, যাদের সাথে সবার ছবি তুলতে হবেই। একে একে ফ্যামিলির সবাই, নানুজান, দাদিমা, মামিমণি, গ্রামের লোকজন সহ আমার আর জায়ানের সাথে নানা ছবি তোলা হলো। কতক্ষণ এইভাবে বসে আবার সেভাবে তাকিয়ে কোলে অন্যের বাচ্চা কাচ্চা নিয়ে আবার দাঁড়িয়ে এত এত ছবি তুলতে তুলতে অবস্থা বেশ কাহিল। ওনার দিকে তাকিয়ে দেখি আমার কুমড়ো পটাশ রাগে বেশ গজগজ করছেন। যে কোনো সময় অ্যাটম বোমা ফাটাতে উনি প্রস্তুত। হঠাৎ আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে কটমট করে বলে উঠলেন, এভাবে স্টুপিডদের মতো ঢ্যাপঢ্যাপ করে তাকিয়ে আছো কেন? এটা আদৌ কোনো বিয়ে? না বিয়ে নামক একদল লোকের অত্যাচার যত সব। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা টারা যাব। একসময় বিয়ের পর্ব শেষ হলো। আত্মীয় স্বজন যেতেই খাওয়া দাওয়া করানো হলো বাসার সবাইকে। সবশেষে আমাদের জন্য সাজিয়ে রাখা দ্বিতীয় তলায় এই বাসার বাহির থেকে সে নজর কাড়া সেগুন গাছের ডাল দিয়ে ডিজাইন করে বাসর ঘরে পাঠানো হলো। তখন ঘড়িতে রাত 11টা হয়তো বাজছে। ঘরে কোনো ঘড়ি ছিল না, তাই সময়টা আমার আনুমানিকভাবে জানা নেই, কিন্তু মনে হচ্ছে রাত 2টে কিংবা 3টে বাজে। আমি রুমে এসে গা থেকে আগে সব গয়নাগাটি খুলে এক প্রকার খাটে সব ছুঁড়ে ফেললাম। এতক্ষণ যেন মন খুলে শ্বাস নিতে পারছি। রুম থেকে বের হয়ে চট করে সে বারান্দায় চলে আসলাম। আর জায়ান ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলেন। ঠিক কতক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম তা জানা নেই। আজ আকাশে কোনো চাঁদ নেই, নেই কোনো তারা। আছে শুভ্র জমে থাকা একগুচ্ছ তুলোর মতো মেঘ, আর চারদিকে হিমশীতল ঠান্ডা বাতাস। আবহাওয়া খুব গম্ভীর। কিছু সময় ব্যবধানে হয়তো তুমুল ঝুম বৃষ্টি আসবে। এই ঠান্ডা বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। জায়ান বারান্দায় এসে আমার ঠিক দুই পাশে তার দুই হাত রেখে ঝুঁকে আমার পিছে দাঁড়ালেন। তার হুটহাট এত কাছে আসে আমার হৃদযন্ত্রটা সাথে সাথেই ক্রমশ ধুকপোকানি করে লাফাতে শুরু করলো। আমি আপাতত সেই যন্ত্রটাকে পাত্তা না দিয়ে চুপচাপ চোখ বুজে সময়টাকে অনুভব করতে লাগলাম। আমার দৃষ্টি আপাতত জায়ানের দিকে নয়, কিন্তু ওনার দৃষ্টি ঠিক আমার দিকেই, তা আমি ওনার দিকে না তাকিয়ে এই মুহূর্তে ঠিকই বুঝতে পারছি। বেশ কিছু সময় সেভাবে পার করার পর উনি আমার ঘাড়ের সামনে আরও ঝুঁকে কানের সামনে মুখে এনে মিনমিনে সুরে জিজ্ঞেস করলেন, বাইরে যাবা? আমি অবাক হয়ে বললাম, এত রাতে? বৃষ্টি আসবে তো? আসবে না। আর যদি আসেও তাহলে সমস্যা নেই, একসাথে না হয় একটু বৃষ্টি বিলাস করব। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বললাম, যদি কেউ কিছু বলে তাহলে? উনি আমার কথা হেসে জবাব দিলেন, বলবে না। আমি ওনার এক হাত ধরে সামনে ট্যাগ করে দেখি আবদারে সুরে বললাম, তাহলে আমাকে ওই ঝিলটার পাশে নিয়ে যাবেন? আমার না খুব ইচ্ছে রাত্রের আধারে এমন আবহাওয়া ঝিলের পানিতে কিছু সময়ের জন্য পা ডুবিয়ে বসবো। নিয়ে যাবেন? উনি বিপরীতে আমার এক হাত ধরে বললেন, চলো যাওয়া যাক। রাত্রের আধারে পাশাপাশি দুজন হাঁটছি। চোরাচোখে বৃষ্টির অগোচরে একে অপরকে দুজনকে দেখছি, কিন্তু কাউকেই ব্যাপারটা বুঝতে দিচ্ছি না।
বুঝলি যেন আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। হাতের বাজে হাত না থাকলেও দূরত্ব কম থাকায় দুইজনের হাঁটার ফলে একে অপরের হাতের সাথে বেশ কয়েকবার স্পর্শ করছে। সেই স্পর্শ অনুভূতিটা এক অদ্ভুতভাবে মনের মধ্যে এক আলাদা কম্পন সৃষ্টি করছে, যা বলে দুই এক লাইনে প্রকাশ করার মতো নয়। খুব ইচ্ছে করছে ওনার হাতের বাজে নিজের হাতের 5 আঙ্গুল ঢুকিয়ে শক্ত করে আঁকড়ে ধরতে, কিন্তু কোথাও যেন আমাদের মাঝে এক কিন্তু থেকে যায়। মন মরা করে সামনে হাঁটতে লাগলাম। মিনিট 2-1 পর জায়ান পিছু থেকে আমার হাত জোরে টেনে ধরে বলে উঠলেন, ওইদিকে কই যাচ্ছ? ঝিল তো এদিকে, এই বলে নিয়ে এলেন ঝিলের পানির কাছে। এখন প্রায় অনেক রাত। ঢাকা যানজট ভিড়ে মাঝে থাকলে এই সময়কে হয়তো অনেক বলে আর গণ্য হতো না। গ্রামে আছি বলে সময়টা এত গভীর রাত বলে মনে হচ্ছে। আকাশে তার গভীর ভাবটা আগের ন্যায় আরও গম্ভীরতম করে আসছে। চারদিকে শো শো করে হালকা বাতাস বইছে। বিদ্যুৎগুলো চমকাচ্ছে, হয়তো বৃষ্টি আসলো বলে। পানির মধ্যে পা ডুবিয়ে ওঠানামা করে ছলাৎ ছলাৎ শব্দ তুলে রাতে নীরবতাকে গ্রাস করছে। দূরের গাছগাছালি হিম বাতাসে দুলছে নিজ গতিতে। আমি এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে চারপাশে চোখ বুলাচ্ছিলাম। নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, আজ অবেলা অসময়ের এক পশলা বৃষ্টি করেছে, বড্ড হতাশ আমায়, জানো তো। ভেবেছিলাম প্রচণ্ড বজ্র বেরোবে দাপিয়ে ওই উদার আকাশটায়। সেই প্রিয় অচেনা অনুভূতির অনুভবে বৃষ্টির ফোঁটা নাচবে মনের গৃহিণী আবডালে। আনাচে কানাচে ধরণীর মায়াবী স্পর্শে উথাল পাতালে দেবে ভিজিয়ে আমায় আবেগের সতেজতার তরে। যাবে উল্লাসে মিশে আজ যেমন অসাধারণ মেঘলার দিনে। কাটবে কেমনে প্রতিটি মুহূর্তে এই একরাশ মুগ্ধতার ভিড়ে তুমি বিহীনে আমায়, বলতে কি পারো? জায়ান তখন ফোনে কি জানি করছিলেন। হঠাৎ আমার কথা সে হতভম্ব হয়ে আমার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। মুখে তার এক বিস্মিত ছাপ। ঠিক হাতে নাতে চোর ধরলে চোর যেভাবে তাকিয়ে থাকে। আমি তার দিকে তাকিয়ে আবারও বলে উঠলাম, ভালোবাসেন আমায়? জায়ান কোনো উত্তর দিল না, আগে ন্যায় চুপ করে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টির দিকেই তাকিয়ে বললাম, এখন নিশ্চয়ই এটাই বলবেন আমাকে? হাসালে আমাকে মিসেস জোহরা। আমি এই নিহান্ত রহমান জায়ান তোমাকে ভালোবাসবো? জোকসটা ভালোই ছিল, তোমার নোট ব্যাড। কিন্তু কি বলুন তো, প্রশ্ন কোথাও একটা থেকেই যায়। আমাকে ভালো যদি নাই বাসেন, তাহলে নয়ন ভাইয়াকে পালাতে সাহায্য কেন করেছেন? নয়ন ভাইয়া ত্রিনয়নে আপুকে শুধু ভালোবাসে বলে কি তাই? জায়ান বেশ অবাকতা নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তার দিকে বেশ বিরক্তি নিয়ে বললাম, আমি সবই জানি নয়ন ভাইয়া আর ত্রিনয়নে আপুর ব্যাপারে। তাই আশা করব এখন আর কোনো মিথ্যে বলবেন না আমাকে। উনি কিছুই বললেন না, মাথা নত করে বসে আছেন। আমার এখন খুব কান্না পাচ্ছে। নিজেকে যত সম্ভব স্বাভাবিক করে তার হাত থেকে এক ছোঁ মেরে তার ফোন নিয়ে নিলাম। অন্য সময় হলে নিশ্চয়ই এর জন্য আমাকে বকা দিতেন, কিন্তু আজ কিছুই বললেন না, শুধু আস্তে করে বলে উঠলেন, পানিতে ফেলে দিবা? আমার মেজাজগুলো আরও চটি। আমি তাকে জিজ্ঞেস করি কি, তার সাপেক্ষে ব্যাটা আমাকে বলে কি। আমি দাঁতে দাঁত চেপে ওনার দিকে ফোন দেখিয়ে বলে উঠলাম, এইসব কি? উনি বিপরীতে বললেন, কোন সব? শহর জুড়ে তোমার মতো বিকেল অভদ্রতা নীল, শরীর ঘিরে রং তুলির আঁচড়, কি ভীষণ সাবলীল। আজ না হয় থেমে গেলই একরাশ লুকোচুরি সে স্নিগ্ধ মুগ্ধতার ভিড়ে সময়। আইবি লতার বুকে পরাজিত মেঘ হতে রাজি, তোমার স্পর্শ সুখী। উনি মাথা চুলকে অপরাধী সরে বলে উঠলেন, ওহ এইসব? জি, আমাকে এসব দেওয়ার মানে কি? উনি বিপরীতে কিছুই বলছে না। আমার এখন নিজের উপর নিজেরই খুব রাগ লাগছে। রীতিমতো ধৈর্য বোধ সব হারিয়ে ফেলছি। আমি কার সাথে এতক্ষণ ধরে কথা বলছি? এই অসহ্য লোক তো মুখপুটি কিছুই বলছে না। আমি রেগে উঠে যেতে নিলেই উনি আমার হাত খপ করে ধরে ফেললেন। এর মধ্যে ঝুম বৃষ্টি নেমে গেল। আমি রুর কণ্ঠে আবারও বললাম, ছাড়ুন, যেতে দিন আমাকে। উনি উঠে আমার গালের দুই পাশে তার শীতল ঠান্ডা হাত রেখে বললেন, ভালোবাসি তা মুখে বললে কি ভালোবাসা প্রকাশ পেয়ে যায়? আমি ওনার দিকে তাকিয়ে বিরক্তি চা নিতে বললাম, আজীব না, বললে বুঝবো বা কী করে? উনি আমার জবাবে শুধু হাসলেন। আমি বিরক্তি নিয়ে আমার গাল থেকে ওনার হাত সরানোর চেষ্টা করে বললাম, আপনি কি জানেন আপনি যে ভারী অদ্ভুত লোক? একটু তা আমি জানি যে অদ্ভুত। আর এই অদ্ভুত সদ্ভুত হওয়ার পেছনে আপনারই যে সব থেকে বেশি অবদান মিস জহুর, তা কি আপনি জানেন? আমি ওনাকে রাগানোর জন্য বললাম, আপনি এত অসহ্য কেন? জাস্ট সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। উনি গম্ভীর গলায় বললেন, ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি, যা হুট করে মনের অগোচরে তার স্বেচ্ছায় সূচনার বীজ রোপণ করতে শুরু করে দেয়।
ভালোবাসা এমন একটা ধাতু যা নিজ ইচ্ছায় মনের বিরুদ্ধে গিয়ে কারো উপর কখনো হয় না, জাস্ট অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। একে এক অদ্ভুত ছোঁয়াচে রোগ বলা যায় বটে, যার ছোঁয়াচে মানুষ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর ক্রমশ দিন দিন আসক্ত হয়ে পড়ে, যার থেকে বের হয়ে আসা তার পক্ষে জাস্ট ইম্পসিবল। আমি অস্পষ্ট সুরে বললাম, তা আপনি পড়েছেন? উনি অদ্ভুতভাবে হাসলেন, যে হাসি আমি এই অন্ধকারের মধ্যেও আকাশে আবছা বিদ্যুৎ চমকানো আলোতে দেখতে পেলাম। শুনশান নীরবতা ভেঙে জায়ান আমার দিকে তার শীতল চাহনি নিক্ষেপ করে আবারও বললেন, ভালোবাসা হৃদয়ের একটা সুপ্ত অনুভূতি। ভালোবাসা মানে দূর থেকেও কাছে থাকার তীব্রভাবে অনুভব করে ওঠা, সুখে দুঃখে একে অপরের সব সময় পাশে থাকা। ভালোবাসা মানে একে অপরের কাছে কমিটমেন্ট, সারা জীবনের জন্য একজনের কাছে আরেকজন দায়বদ্ধতা থাকা। খালি ভালোবাসি মুখ ফুটে শুধু বললেই ভালোবাসা প্রকাশ পায় না, কিছু কিছু ভালোবাসা প্রকাশটা পায় একটু অন্যরকমভাবে। আমি মুগ্ধতা নিয়ে এতক্ষণ জায়ানের একটা বলা তার কথা শুনছিলাম। হঠাৎ জায়ান আচমকা আমার দুই বাহু চেপে ধরে নিজের অনেক কাছে টেনে নিয়ে এসেছে। আমি চোখ তুলে তার দিকে তাকাতে পারছি না, কিছু বলতেও পারছি না, শুধু বুক ধড়ফড় করছে অসহনীয় আনন্দ এবং উত্তেজনায়, যেখানে থাকবে না কোনো সংস্পর্শ। সব ভালোবাসা যে শুধু একে অপরের সংস্পর্শে থেকে এসে প্রকাশ পায় এমনটা কিন্তু নয়। কিছু কিছু ভালোবাসা আছে যা দূর থেকে দৃষ্টির অগোচরে আড়ালে থেকেও একরাশ মুগ্ধতার ভিড়েও প্রকাশ পায়। আমার মতে একদিনে কেউ কারো ওপর প্রেমে কখনোই পড়ে না, ধীরে ধীরে সেই ব্যক্তির মুগ্ধতার তলে ডুবে প্রেমে পড়তে বাধ্য হয়। আমি হয়েছি না চাইতেও প্রতিনিয়ত নতুন নতুন রূপে বাধ্য হয়েছি এই মুগ্ধতার ভিড়ে ডুবতে, যার দেখা আমার আদৌ শেষ নেই। জায়ান আমার কপালে তার ওষ্ঠদ্বয় দিয়ে গভীর চুমু দিয়ে বললেন, বাকি সবাইদের মতো ভালোবাসি এই কথাটা কখনোই আমি হয়তো মুখ ফুটে তোমাকে বলবো না, বা কোনো দিন জিজ্ঞেসও করবো না তোমাকে যে কতটুকু বা আমাকে ভালোবাসো। শুধু বলবো সবটা অনুভবে বুঝে নাও। আমার কাছে ভালোবাসি শব্দটা বলার চেয়ে একে অপরের মনের অনুভূতিকে অনুভব করে বুঝে নিতে পারা অনেক। হয়তো আমি তোমার কাছে ভারী অদ্ভুত হতে পারি, কিন্তু এই অদ্ভুতকেই গুছিয়ে বুঝিয়ে নেওয়ার দায়িত্ব এখন থেকে এই তোমার। আমি জায়ানকে কিছু না বলে বিপরীতে শক্ত করে দু হাত দিয়ে জড়িয়ে ধরলাম। চোখ থেকে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা সুখের জল। ওনাকে এতই শক্ত করে আজ ধরলাম যেন আমি ছাড়লে উনি কোথাও হারিয়ে যাবে। উনি গুনগুন করে আমাকে জড়িয়ে ধরে গেয়ে উঠলেন, তোমার সাথে এই পথটি যেন আজ শেষ না হয়, এমন করে তোমার নরম হাতেরও ছোঁয়ার ইচ্ছে করে। জমা চায়ের কাপে বৃষ্টি নামুক, হোক সন্ধ্যা রাত, তবু এই সময় থেমে থাকুক, বুলিয়ে দাও রাঙিয়ে ওই মায়া জাদু হাতে। কী যে সুখ লাগে, একশোর ভালোবাসা দিতে চাই। জান ভালোবাসি, খুব খুব ভালোবাসি আপনাকে। কতটা ঠিক ভালোবাসলে মুখ ফুটে সে কথাটা কোনো দ্বিধা ছাড়া একজনকে বলা যায় তা আমার জানা নেই। আজ শুধু এতটুকু বলতে চাই, দৃষ্টির অগোচরে শুধু আপনি একা আমাকে নয়, আমিও এই রূঢ় ইতর অসভ্য মিস্টার অভদ্রকে কোনো একভাবে ভালোবাসতে বাধ্য হয়েছি। এই বলে জায়ানের বুক থেকে মাথা তুলে ওনার কপালে গভীরভাবে ওষ্ঠদ্বয় স্পর্শ করলাম। সাথে সাথে লজ্জায় ওনার বুকে আবারও মুখ লুকালাম। কিছু কিছু গল্পের সূচনা অদ্ভুতভাবে হয়, কিন্তু পূর্ণতা পায় পরিপূর্ণতা এসে।